হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করব গড়ের কতগুলি অঙ্ক। এই অঙ্কগুলো আজকে দেখাবো, সেই অঙ্কগুলো সর্বপ্রথম ডিটেলসে করাবো, এরপর তার শর্টকাট ফর্মটাও বলে দেবো, যাতে তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলি করতে পারো। তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে এই টাইপটি তোমরা সহজে শিখে যেতে পারো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অঙ্ক এবং জিআই সম্পর্কে যে কোনো ভিডিও সহজে পেয়ে যাওয়ার জন্য। তো দেরি না করে শুরু করছি আজকের প্রথম অঙ্ক। দেখো, প্রথম যে অঙ্কটি বলা রয়েছে, একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার গড় রান 4 বাড়বে। প্রথমে আমরা অঙ্কটাকে ডিটেলসে করার চেষ্টা করি। তাহলে ডিটেলসে করতে গেলে প্রথমেই ক্রিকেটারের 20টি ইনিংসে গড় রান করেছে 32। তাহলে প্রথমেই ওই ক্রিকেটারের মোট রান আমরা বের করে ফেলি। তাহলে ক্রিকেটারের মোট রান কত হবে? মোট রান হবে, মোট রান বের করতে গেলে আমরা যে কটা ইনিংস রয়েছে সেই ইনিংসকে দিয়ে গড় যে সংখ্যাটাই রয়েছে সেই সংখ্যাটিকে গুণ করে দেবো। গুণ করলেই আমাদের মোট রান বেরিয়ে আসবে, অর্থাৎ মোট রান হচ্ছে 640। এবার বলেছে পরের ইনিংসে। তাহলে আগে 20টি ইনিংস ছিল, এখন যে পরের যদি ইনিংস ধরি আমরা 20 যোগ 1 অর্থাৎ 21তম ইনিংসে, তাহলে 21টা ইনিংস পরে তার গড় রান 4 বেড়ে যাবে। তাহলে আগের গড় ছিল 32 আর এখন 4 বেড়ে গেল, অর্থাৎ বেড়ে গিয়ে হলো 36। নতুন বা 21তম ইনিংসের পর তার মোট রান কত হবে? তাহলে 21তম ইনিংসের পর তার মোট রান হবে 21 ইন্টু 36। তাহলে মোট রান হবে 756। এবার বলেছে যে সে 21তম ইনিংসে কত রান করেছে। তাহলে 21তম ইনিংসে সে রান করেছে, 21তম ইনিংসে সে রান করেছে যে সংখ্যাটা বেরিয়েছে নতুন মোট রান এবং আগের মোট রান, এই দুটোকে বিয়োগ করলেই নতুন ইনিংসে সে কত রান করেছে সেটি বেরিয়ে আসবে। অর্থাৎ 756 বিয়োগ 640, যদি বিয়োগ করি তাহলে আসবে 6 1 1 116। তাহলে 21তম ইনিংসে সে রান করেছে 116। তো এই অঙ্কটিকে আমি যদি শর্টকাট ফর্মে করতে চাই, তাহলে দেখো আমরা কিভাবে এই অঙ্কটিকে শর্টকাট ফর্মে করতে পারি। এখানে যে শর্টকাট নিয়মটি আমি ব্যবহার করব, সেই শর্টকাট নিয়মটি আগের ভিডিওতে বিভিন্ন ধরনের অঙ্ক ওই শর্টকাট নিয়মের মাধ্যমে তোমাদের করিয়ে দেখিয়েছি। তো ওই নিয়মটি এই অঙ্কের ক্ষেত্রে আমি ব্যবহার করব। তাহলে এখানে আমার সর্বপ্রথম বলা হয়েছে 20টি ইনিংসে সে 32 গড়ে রান করেছে। তাহলে 20টি ইনিংসে তার রানের গড় হচ্ছে 32। এবার পরের ইনিংস বলেছে, পরের ইনিংস মানে হচ্ছে 21তম ইনিংসে তার গড় রান 4 বেড়ে যায়। অর্থাৎ আগে ছিল 32, এখন 4 বেড়ে গেলে হয়ে যাবে 36। এবার দেখো, আগে ছিল 32, এখন হলো 36, তাহলে গড় বেড়ে গেল 4 আর ইনিংস এখানে বেড়ে গেল একটি। এবার আমাদের নিয়ম অনুসারে 20 দিয়ে 4কে গুণ করলে অর্থাৎ 80 আর 36 হচ্ছে 36। যেহেতু দুই দিকেই প্লাস আছে তাই এটিকে প্লাস করতে হবে, প্লাস করলে চলে আসবে 116। তাহলে যে সংখ্যাটি চলে আসবে এটি হচ্ছে তার 21তম ইনিংসের রান। তাহলে 21তম ইনিংসে 116 রান করায় তার রানের গড় 4 বেড়ে গেছে। তো এইভাবে এই শর্টকাট ফর্মের সাহায্যে এই অঙ্কটিকেও আমরা করতে পারি। এবার দেখে নিই যে পরের অঙ্কটিতে কি বলা রয়েছে। দেখো, পরের অঙ্কটি বলা রয়েছে যে একজন ব্যাটসম্যান তার প্রথম 11টি ম্যাচে গড়ে 53 রান করার পর দ্বাদশতম ম্যাচে কত রান করলে তার গড় রান 55 হবে। তাহলে এই অঙ্কটিও আমি শর্টকাট ফর্মের মাধ্যমে তোমাদের করিয়ে দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি অঙ্কটিকে আমরা করতে পারি। তাহলে প্রথমেই দেখো, 11টি ম্যাচে বলেছে তার গড় রান হচ্ছে 53। দ্বাদশতম ম্যাচে, তাহলে দ্বাদশতম ম্যাচে সে কত রান করেছে যাতে তার গড় রান হয়ে যাবে 55। আগে ছিল 53 আর এখন হয়েছে 55, তাহলে গড় রান বেড়ে গেছে 2 এবং ইনিংস বেড়ে গেছে 1টি। এবার নিয়ম অনুসারে 11 দিয়ে 11 দুগুণী 22 আর 55কে 55। যেহেতু দুই দিকে প্লাস আছে তাই আমরা এটাকে প্লাস করতে হবে। তাহলে যদি যোগ করি তাহলে চলে আসে 7 77।
তাহলে 12তম ইনিংসে সে রান কত করেছে? 77। এবার দেখে নেওয়া যাক পরের অঙ্কটিতে কি বলা রয়েছে। পরের অঙ্কটিতে বলা রয়েছে একজন ক্রিকেটার 12তম ইনিংসে 90 রান করায় তার রানের গড় 5 কমে যায়, তবে 12তম ইনিংস শেষে তার রানের গড় কত? এখানে দেখো নির্দিষ্ট করে বলা রয়েছে যে 12তম ইনিংসে সে 90 রান করেছে। যদি সে 90 রান করে তার 5 কমে যাচ্ছে, তখন 12তম ইনিংসে তার রানের গড় কত হবে? তাহলে এই অঙ্কটি আগের অঙ্কটির থেকে সামান্যতম আলাদা রয়েছে। তো কিভাবে করতে হবে সেটা দেখে নাও। প্রথমে আমরা দেখে নিই যে 12তম ইনিংসের কথা এখানে বলা রয়েছে, তাহলে তার আগে নিশ্চয়ই সে 11তম ইনিংস খেলেছে। তাহলে 11তম ইনিংসে তার রানের গড় কত এটি অঙ্কে বলা নেই, কিন্তু অঙ্কে বলা আছে যে 12তম ইনিংসে রানের গড় 5 কমে গেছে, অর্থাৎ 5 মাইনাস হয়েছে, আর এইদিকে তার ইনিংস 1 বেড়ে গেছে। এবার আমাদের নিয়ম অনুসারে যদি গুণ করি তাহলে 5 11 55, আর এইদিকে কোনো সংখ্যা নেই বলে আমরা এটাকে লিখতে পারছি না, কারণ এই জিজ্ঞাসার চিহ্নের জায়গায় সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু 5-এর আগে মাইনাস চিহ্ন আছে, সেহেতু 55-এর আগে আমাদের মাইনাস চিহ্ন বসবে। এবার কি করতে হবে দেখা যাক, যে 90 রানটা বলা রয়েছে এই টোটাল রানটা সে 12তম ইনিংসে করেছে। এবার খেয়াল করে দেখো, আগে যে অঙ্কটি আমি করেছিলাম সেই অঙ্কটিতে টোটাল রান যেটা বেরোচ্ছিল সেটা উত্তরে চলে আসছিল। তাহলে এই অঙ্কেও সে 12তম ইনিংসে যে 90 রান করেছে সেটা নিশ্চয়ই উত্তরেই চলে আসবে। তাহলে আমাদের উত্তরটা এখানে বলে দিয়েছে, এই সংখ্যাটি এখানে বের করতে হবে। তাহলে এই সংখ্যাটিকে আমরা কি করে বের করব সেটা দেখে নাও। এবার দেখো আমাদের কি করতে হবে, যেহেতু 55-এর আগে মাইনাস চিহ্ন আছে, তাই সেহেতু 90-এর সাথে 55 এখানে যোগ করতে হবে। 90-এর সাথে যদি 55 যোগ করি তবেই আমাদের উত্তর আসবে 145। এটি হচ্ছে তার রানের গড়, অর্থাৎ 12তম ইনিংস শেষে তার রানের গড় হবে 145। দেখো 4 নম্বর অঙ্কে বলা রয়েছে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে, তবে 20তম ইনিংস পর তার রানের সংখ্যার গড় কত হয়েছে। এই অঙ্কটিও আগের অঙ্কটির মতো একই ধরনের অঙ্ক। তো আগের অঙ্ক যে নিয়মে করলাম এই অঙ্কটিও একই নিয়মে আমরা করে ফেলি। তাহলে দেখে নাও আর একবার যে এই অঙ্কটি কি নিয়মে আমরা করতে পারি। প্রথমে বলেছে 20তম ইনিংসে সে 110 রান করায়, তাহলে 20তম ইনিংসের আগে সে 19তম ইনিংস খেলেছে। 19তম ইনিংসে তার রানের গড় অঙ্কে বলা নেই। এবার সে 20তম ইনিংস খেলেছে, 20তম ইনিংসে রানের গড় কত সেটাও অঙ্কে বলা নেই, কিন্তু এটি হচ্ছে আমাদের উত্তর বের করতে হবে। এবার বলেছে 19তম ইনিংসে রানের গড় যা হবে আর 20তম ইনিংসে রানের গড় যা হবে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, অর্থাৎ 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে যত ছিল তার থেকে 4 আরো বেড়ে গেছে তার রানের গড়, আর এইদিকে তাদের ইনিংস 1 বৃদ্ধি পেয়েছে। এবার নিয়ম অনুসারে গুণ করলে 76, যেহেতু 4-এর আগে প্লাস আছে তাই এখানে প্লাস বসে যাবে। এইবার অঙ্কে আমাদের বলেছে যে টোটাল রান, অর্থাৎ 20তম ইনিংসে সে রান করেছে 110, তাহলে 20তম ইনিংসে রান করেছে 110, এটি এখানে বসে গেল। এবার এখানে কোন সংখ্যা বসবে তার সাথে 76 যোগ করলে 110 চলে আসবে। অঙ্কে কি করব, 110 দিয়ে 76কে বিয়োগ করলে আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে, অর্থাৎ 4 34। তাহলে রানের গড় কত হবে, তাহলে 20তম ইনিংস শেষে তার রানের গড় হবে 34। এবার দেখে নি যে পরবর্তী অঙ্কটিতে কি বলা রয়েছে। দেখো পরবর্তী অঙ্কে বলা রয়েছে একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান, তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন। এই অঙ্কটি কিভাবে করতে হবে সেটা দেখে নাও। এই অঙ্কটি আগের অঙ্কটি থেকে আলাদা। তো প্রথমে দেখে নাও যে অঙ্কে বলা রয়েছে একজন বোলার 18 রান দিয়ে 10টি উইকেট পান, অর্থাৎ তিনি প্রতিটি উইকেট পেতে 18 রান করে খরচ করেছেন। তাহলে তিনি 10টি উইকেট পেতে মোট কত রান খরচ করেছেন সেটি প্রথমে আমরা বের করে ফেলি। তাহলে 10টি উইকেট পেতে
তিনি খরচ করেছেন 18 করে, অর্থাৎ 180 রান খরচ করেছেন। এবার বলেছে পরবর্তী ইনিংসে তিনি গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান, অর্থাৎ এক একটি উইকেট পেতে তিনি 4 রান করে দিয়েছেন। মোট তিনি 4টি উইকেট পেতে কত রান খরচ করেছেন সেটা বের করে ফেলি। তাহলে 4টি উইকেট পেতে তিনি 4 রান করে খরচ করেছেন, অর্থাৎ টোটাল 16 রান তিনি খরচ করেছেন। এবার আমরা এটাকে যোগ করে দেবো, অর্থাৎ টোটাল রান আমাদের বেরিয়ে আসবে। তাহলে টোটাল রান হচ্ছে 196। তিনি 196 রান দিয়েছেন, কিন্তু 196 রান দিয়েছেন, তাহলে উইকেট কতগুলো পেয়েছে? তাহলে মোট তিনি উইকেট পেয়েছেন 14টি। তাহলে 14টি উইকেট পেতে তিনি মোট 196 রান খরচ করেছেন। এবার বলেছে তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন। তাহলে এক একটি উইকেট পেতে তিনি গড়ে কত করে রান খরচ করেছেন সেটি বের করতে হবে। তাহলে সেটি বের করতে গেলে টোটাল রান চলে যাবে উপরে এবং নিচে চলে আসবে মোট উইকেট। তাহলে মোট রান বাই মোট উইকেট, এটি যদি আমরা সলভ করি তাহলেই আমাদের বেরিয়ে চলে আসবে যে তিনি উইকেট প্রতি কত রান দিয়েছেন, অর্থাৎ উত্তর বেরিয়ে আসলো 14। তাহলে তিনি উইকেট প্রতি রান দিয়েছেন 14 করে। এবার পরবর্তী অঙ্কটাকে আমরা দেখে নিই। এবার দেখে নেওয়া যায় পরবর্তী যে অঙ্কটি বলা রয়েছে যে কোনো ক্রিকেট ম্যাচের প্রথম 10 ওভারের রান রেট ছিল মাত্র 3.2। ম্যাচটিতে 282 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে বাকি 40 ওভারের রান রেট কত হতে হবে। খেয়াল করো যে এই অঙ্কটি একটি ক্রিকেট ম্যাচকে নিয়ে। তাহলে ক্রিকেট ম্যাচে কিভাবে ঘটনা ঘটে, তো এই অঙ্কটির মাধ্যমে সেটি ভালোভাবে বোঝা যাবে। তাহলে প্রথমে বলা রয়েছে যে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারের রান রেট ছিল 3.2, অর্থাৎ প্রতি ওভারে রান নিয়েছে 3.2 করে। তাহলে প্রথম 10 ওভারে মোট কত রান নিয়েছে সেটি প্রথমে বের করে ফেলি। তাহলে প্রথম 10 ওভারে মোট রান নিয়েছে, অর্থাৎ 10 × 3.2 অর্থাৎ 32 রান। তাহলে প্রথম 10 ওভারে 32 রান হয়েছে। তো এবার ম্যাচটিতে 282 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হবে, অর্থাৎ মোট টার্গেট হচ্ছে 282 রান করতে হবে। এর মধ্যে 10 ওভারে 32 রান করা হয়ে গেছে। তাহলে বাকি কত রান আছে সেটা প্রথমে বের করে ফেলি। তাহলে বাকি রান হচ্ছে 282 বিয়োগ করলে থাকে 50, এটি হচ্ছে বাকি রান। তাহলে এই বাকি রানটা তাকে করতে হবে কত ওভারে? 40 ওভারে রানটাকে করতে হবে। তাহলে 250 রান করতে হবে 40 ওভারে। তখন তাহলে প্রতি ওভারে তাকে কত করে রান নিতে হবে সেটা আমাদের অঙ্কে বের করতে বলেছে। তাহলে প্রতি ওভারে তার রান নিতে হবে, অর্থাৎ মোট রান উপরে থাকবে আর মোট ওভারটা চলে আসবে নিচে। তাহলে যদি কাটি তাহলে 4 দিয়ে 56 ভাগ করলে 4 × 24, 4 দুগুণে 8, 4 × 5 = 20, অর্থাৎ 6.25 করে প্রতি ওভারে তাকে রান নিতে হবে। তাহলে বলা হয়েছে যে 40 ওভারের রান রেট কত হবে? 40 ওভার রান রেট হবে 6.25। যে 8 জন লোকের গড় বয়স 30 বছর। যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয় তখন গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তাহলে নতুন ব্যক্তির বয়স কত হবে? তো এই ধরনের অঙ্কগুলি সর্বপ্রথম আমি ডিটেলসে করাবো, এরপরে এর শর্টকাট ফর্মটা তোমাদের বলে দেবো যাতে সহজেই তোমরা মুখে মুখে অঙ্কটি করতে পারো। আজকে যে অঙ্কটি বলা আছে এই অঙ্কটি কিভাবে করতে হবে সেটা দেখে নাও। তো প্রথমে আমি ডিটেলসে অঙ্কটিকে করাচ্ছি। তাহলে প্রথমেই বলা আছে 8 জন লোকের গড় বয়স 30 বছর। তাহলে আমরা জানি যে যতজন ব্যক্তি থাকবে এর সাথে গড় যদি আমি গুণ করে দিই তাহলে মোট সংখ্যা বেরিয়ে চলে আসবে। তাহলে 8 জন লোকের মোট বয়স কত হবে? তাহলে 8 জন লোকের মোট বয়স হবে 8 × 30, অর্থাৎ 240 বছর। এবার বলেছে যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। এবার খেয়াল করো যে 8 জন তো ব্যক্তি ছিল, এবার একজনের পরিবর্তে অপর একজন আসছে, অর্থাৎ 8 জনের তো কোনো পরিবর্তনই হবে না। 8 জন ব্যক্তি 8 জন ব্যক্তিই থাকবে পরবর্তীতে, কিন্তু তাদের গড় বয়স 2 বছর বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ আগে 30 ছিল,
এখন বেড়ে হয়ে যাবে সেটা 32 বছর। তাহলে নতুন মোট বয়স কত হবে? বয়স হবে 8 × 32। তাহলে নতুন মোট বয়স হবে 256 বছর। এবার আমাদের বলেছে নতুন ব্যক্তির বয়স কত। তাহলে নতুন ব্যক্তির বয়স বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। অর্থাৎ নতুন ব্যক্তির বয়স বের করতে গেলে 256 থেকে 240কে যদি বিয়োগ করি, এবার বিয়োগ করলে আমাদের বেরিয়ে আসে 16 বছর। এবার অঙ্কে বলেছে 20 বছর বয়সের একজন বালকের পরিবর্তে, অর্থাৎ 20 বছর বয়সে যদি একজন বালকের পরিবর্তে হয়, অর্থাৎ যেটা বেরিয়েছে তার সাথে 20 যোগ করে দিতে হবে। যোগ করলেই বেরিয়ে চলে আসবে, অর্থাৎ বেরিয়ে আসলো 36। এই নতুন ব্যক্তির বয়স আমাদের বেরিয়ে আসলো। তাহলে নতুন ব্যক্তির বয়স হবে 36 বছর। তাহলে কি করলাম? আমাদের বিয়োগ করে যে সংখ্যাটি আসলো সেই সংখ্যাটি দিয়ে যে অঙ্কে যার বয়স বলা থাকবে সেই বয়সটার সাথে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলেই বেরিয়ে আসবে নতুন ব্যক্তির বয়স। এবার দেখো শর্টকাট ফর্মের মাধ্যমে আমরা কিভাবে তাড়াতাড়ি অঙ্কটিকে করতে পারি। তাহলে এখানে প্রথমে বলা আছে 8 জন লোকের গড় বয়স 30 বছর। তাহলে 8 জন লোকের গড় বয়স 30 বছর আমরা সাজিয়ে লিখি যে যখন 20 বছরের বয়সের একজনের পরিবর্তে অপর একজন আসছে, অর্থাৎ 8 জন তো কোনো পরিবর্তনই হচ্ছে না, 8 জন তো 8 জনই থাকছে। তখন কি হচ্ছে? 2 বছর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আগে 30 ছিল, এখন হয়ে গেল 32। এবার কি করতে হবে? 30 থেকে 32 হয়েছে, অর্থাৎ 2 বেড়ে গেল, আর এইদিকে কোনো সংখ্যাই বাড়লো না, তাহলে 0। এবার আমাদের নিয়ম হচ্ছে এই দুটি সংখ্যাকে গুণ করতে হবে, আর 8 দুগুণী 16। এবার কি করতে হবে? দেখো যে যার বয়স বেরিয়ে চলে আসলো 16 বছর। এবার নতুন ব্যক্তি যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে, তাহলে যার বয়স বলা থাকবে সেই বয়সটা দিয়ে এই 16কে যোগ করে দিতে হবে। কারণ যোগ করতে হবে, কারণ এখানে যে যোগ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি বললে যার বয়স বলা থাকবে তার সাথে যোগ করতে হবে। তাহলে যোগ করলে বেরিয়ে আসে 36 বছর। তাহলে নতুন ব্যক্তির বয়স বেরিয়ে চলে আসলো 36 বছর। তো এইভাবে শর্টকাটের মাধ্যমে আমরা অঙ্কটাকে করতে পারি, যাতে খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মধ্যে অঙ্কটাকে আমরা কমপ্লিট করে আসতে পারি। এবার দেখো পরবর্তী অঙ্কটি শর্টকাট ফর্মের সাহায্যে আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারি। দেখো পরে যে অঙ্কটি বলা রয়েছে যে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে, তাহলে নতুন ব্যক্তির বয়স কত বছর? তাহলে এই অঙ্কটা যদি আমরা শর্টকাট ফর্মের মাধ্যমে করি তখন কিভাবে করতে হবে দেখো। তাহলে এখানে দেখো বলা রয়েছে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তাহলে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর যদি বৃদ্ধি পায়, এখানে দেখো 8 জন ব্যক্তির গড় বয়স আমাদের বলা নেই, কিন্তু বলা রয়েছে 2 বছর বৃদ্ধি পাচ্ছে যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর একজন ব্যক্তি আসছে। আগে ছিল 8 জন, এখন একজনের পরিবর্তে যখন আরেকজন আসছে তখন সেই 8 জনই থেকে যাচ্ছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। তখন তাদের গড় সেটাও অঙ্কে বলা নেই, কিন্তু অঙ্কে বলা আছে আগের গড়ের থেকে নতুন গড়ের ডিফারেন্স হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছর বৃদ্ধি পেয়েছে। তারা আর এই দিকে আমাদের বৃদ্ধি পেয়েছে 0। এবার আমরা যদি শর্টকাট ফর্মের নিয়মে করি, 8 দিয়ে 2কে গুণ করলে 8 দুগুণী 16, যেটি আসবে সেটা কি করতে হবে? যে ব্যক্তির বেরিয়ে গেছে সেই ব্যক্তির বয়সের সাথে এটাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ 24 যোগ 16 করলে চলে আসে 40 বছর। তাহলেই নতুন ব্যক্তির বয়স বেরিয়ে চলে আসবে। তো ভালো করে দেখো যে আগের ভিডিওতে আমি একটা টাইপ দেখিয়েছিলাম, যে সেই টাইপের অঙ্কগুলি আমরা এই শর্টকাট নিয়মের সাহায্যে করতে পারি। তখন কিন্তু একজন ব্যক্তি যুক্ত হচ্ছিল বা একজন ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু এই অঙ্কে একজনের পরিবর্তে অপর একজন আসছে। তখন কি করতে হচ্ছে? যে সংখ্যাটি এখানে বেরিয়ে আসছে এই সংখ্যাটিকে যে বেরিয়ে যাচ্ছে তার বয়সের সাথে নয় যোগ করতে হবে, নয় বিয়োগ করতে হবে। কখন যোগ করতে হবে? যখন বলা থাকবে যে তাদের গড় বয়স বৃদ্ধি পেয়েছে, তখন যোগ করতে হবে। আর যদি অঙ্কে বলা থাকে যে গড় বয়স হ্রাস পেয়েছে, অর্থাৎ কমে যাচ্ছে, তখন কিন্তু এই ব্যক্তির বয়সের সাথে সেটাকে বিয়োগ করে দিতে হবে।
এবার দেখো যে পরবর্তী অঙ্কটাতে কি বলা আছে এটা দেখে নাও। দেখো পরবর্তী অঙ্কে বলা রয়েছে যে 15 জন বালকের গড় বয়স 3 মাস কমে যায়। এখানে দেখো অঙ্কে বলা রয়েছে কমে যাচ্ছে। যখন 14 বছর বয়সের একটি বালকের পরিবর্তে একটি নতুন বালক আসে, নতুন বালকটির বয়স নির্ণয় করো। এখানে খেয়াল করো যে 3 মাস কমে যাচ্ছে, তাহলে আর বয়স কিন্তু আমাদের বলা হয়েছে বছরে, তাহলে সেটাকে খেয়াল করে অঙ্কটিকে করতে হবে যে একক যেন সবসময় সমান থাকে। তাহলে শর্টকাট ফর্মে যদি অঙ্কটি করি, এখানে বলা আছে 15 জন বালকের বয়স আমাদের অঙ্কে বলা নেই, তাহলে একজনের পরিবর্তে আরেকজন আসছে, তো সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, 15 জন 15 জনই থাকছে। তাদের বয়সের গড় সেটাও বলা নেই, কিন্তু অঙ্কে বলা আছে 3 মাস, 3 মাস কমে যাচ্ছে অর্থাৎ বিয়োগ হচ্ছে। এবার যদি আমি এটাকে কমপ্লিট করি, তাহলে 3 15 45 বছর, তাহলে এই 45টা হয়ে যাচ্ছে মাস। এবার যখন 45 মাস হয়ে যাবে, আমাদের কি করতে হবে, অঙ্কটিকে বছরে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু এই সংখ্যার সাথে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে 45 থেকে যদি মাসের থেকে আমরা বছরে কনভার্ট করি, তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 12 36, আর বাকি থাকলো 9, তাহলে 3 বছর 9 মাস। এবার 3 বছর 9 মাস যেটা বলা রয়েছে, এটা দিয়ে 14 বছরকে বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে, কারণ অঙ্কে যেহেতু বলা আছে কমে যাচ্ছে তাই। তাহলে 14 দিয়ে বিয়োগ 3 বছর 9 মাস, যদি বিয়োগ করি তাহলে চলে আসবে 10 বছর 3 মাস, এত বছর, অর্থাৎ 10 বছর 3 মাস। তাহলে নতুন বালকটির বয়স হবে 10 বছর 3 মাস। তাহলে ভালো করে দেখো যে অঙ্কগুলোকে আমরা কিভাবে করতে পারি। যদি অঙ্কে বলা থাকে বৃদ্ধি পেয়েছে, তাহলে যে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে সেই তার বয়সের সাথে যোগ করতে হবে। আর যদি বলা থাকে যে কমে যাচ্ছে বা হ্রাস পেয়েছে, নতুন যে ব্যক্তিটা বেরিয়ে যাচ্ছে সেই ব্যক্তির বয়সের সাথে এটাকে বিয়োগ করতে হবে। তো এই জিনিসটাকে খেয়াল করে অঙ্কগুলি করতে পারলে তাহলে অঙ্কগুলি মুখে মুখেও করা সম্ভব। এবার দেখানো যায় যে পরবর্তী অঙ্কগুলি আমরা কিভাবে করতে পারি। দেখো পরে যে অঙ্কটি বলা রয়েছে, 7 জনের গড় ওজন 3 কেজি বৃদ্ধি পায় যদি 50 কেজি ওজনের কোনো লোকের পরিবর্তে নতুন কোনো লোক আসে, তবে নতুন লোকটির ওজন কত। তো অঙ্কটিকে যদি শর্টকাট ফর্মে আমরা করি, তো করতে পারি যে 7 জন লোকের গড় ওজন 3 কেজি বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে তাদের ওজনটা বলা নেই, গড় ওজনটা। একজনের পরিবর্তে আরেকজন আসতেছে, সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তো নতুন গড় ওজনটাও বলা নেই, কিন্তু অঙ্কে বলা আছে 3 কেজি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ +3। তাহলে অঙ্কের নিয়মে 3 7 21, যেহেতু এখানে প্লাস আছে তো যোগ করতে হবে। তাহলে যে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে তার ওজন হচ্ছে 50 কেজি, এই 50-এর সাথে 21 যোগ করে দিতে হবে, করলেই নতুন যে লোকটি রয়েছে তার ওজন বেরিয়ে চলে আসবে অর্থাৎ 71 কেজি। তাহলে নতুন ব্যক্তিটি ওজন হবে 71 কেজি। দেখো কত তাড়াতাড়ি অঙ্কটিকে আমরা করতে পারি এই শর্টকাট ফর্মের মাধ্যমে। এবার দেখানো যে পরবর্তী অঙ্কটিতে কি বলা হয়েছে, যে পরবর্তী অঙ্কে বলা হয়েছে 8 জন ব্যক্তির বয়স বেড়ে যায় 2 বছর যখন 35 এবং 45 বছরের 2 ব্যক্তি বেরিয়ে গিয়ে নতুন 2 জন যুক্ত হয়, তবে নতুন 2 জনের বয়সের গড় কত। তো এতক্ষণ অঙ্ক কিন্তু আমরা করছিলাম একজন ব্যক্তির পরিবর্তে আরেকজন আসছিল, তো এই অঙ্কটা দেখো 2 জন ব্যক্তির পরিবর্তে 2 জন ব্যক্তি আসছে, তখন অঙ্কটি কিভাবে করব সেটা দেখে নাও। যে 8 জন ব্যক্তির বয়স এর গড় আমাদের বলা নেই, তো 2 জন ব্যক্তির বদলে 2 জন ব্যক্তি আসছে, তো সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তো তাদের গড়ও অঙ্কে বলা নেই, কিন্তু অঙ্কে বলা আছে যে 2 জন ব্যক্তির বয়স 2 বছর বেড়ে যায় অর্থাৎ গড় বয়স প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 8 দুগুণে যদি গুণ করি তাহলে 16 হয়ে যাবে, যেহেতু প্লাস আছে তাহলে যোগ করতে হবে। এবার যোগ করব কি করে, এবার খেয়াল করো এখানে 35 এবং 45 2 জন ব্যক্তির বয়স বলে দিয়েছে, তাহলে 35 এবং 45 এই দুটোকে যোগ করব, তাহলে যোগ করলে চলে আসে 80 বছর। এবার যেই সংখ্যাটি আসবে এর সাথে এই সংখ্যাটিকে যোগ করতে হবে। তো আগের অঙ্কগুলো আমরা করছিলাম, যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাই এটাকে যোগ করতে হচ্ছে, যোগ করলে চলে আসে 96।
তাহলে এই যে 96টা বেরিয়ে আসলো, এটা হচ্ছে যে নতুন দুইজন এসছে সেই নতুন দুইজনের মোট বয়স। তো আমাদের বের করতে বলেছে নতুন দুইজনের গড় বয়স। তাহলে গড় বয়স বের করতে গেলে কি করতে হবে? 96/2, অর্থাৎ 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে চলে আসে 48। তাহলে তাহলে নতুন দুইজনের গড় বয়স কত হবে? 48 বছর। তো আবার বলছি, যে যোগ করে যে সংখ্যাটি আসবে এটা কিন্তু মোট বয়স, এটা কখনোই গড় বয়স নয়। গড় বয়স বের করতে গেলে যতজন থাকবে তত সেই সংখ্যা দিয়ে এই মোট বয়সটাকে ভাগ করলেই গড় বয়স বেরিয়ে চলে আসবে। তো এবার দেখে নিই যে পরবর্তী অঙ্কটিতে কি বলা রয়েছে। এবার দেখে নাও যে পরবর্তী যে অঙ্কটি বলা রয়েছে যে 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তাহলে 2 জন লোকের গড় বয়স কত? তো এই অঙ্কটিও আগের অঙ্কটির মতো। তাহলে আমরা যদি নতুন শর্টকাট নিয়মে করি তাহলে 12 জন ব্যক্তির বয়স গড় বয়স বলা নেই, কিন্তু 2 জন ব্যক্তির বদলে 2 জন ব্যক্তি আসলো, তো সংখ্যার কোনো পরিবর্তনই হবে না এবং নতুন গড় বয়সও বলা নেই, কিন্তু অঙ্কে বলা হয়েছে এদের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, অর্থাৎ প্লাস হয়েছে। এবার 12 দিয়ে যদি 2কে গুণ করি, 12 দুগুণী 24, যেহেতু এখানে প্লাস অবস্থায় রয়েছে তাই এটাকে যোগ করতে হবে। তো যে 2 জন ব্যক্তি বেরিয়ে যাচ্ছে সেটি হচ্ছে একজন 24 বছর, একজন 26 বছর। তো এই 2 জন ব্যক্তির বয়স যদি যোগ করি তাহলে চলে আসে 50 বছর। এবার 50-এর সাথে এই 24কে যোগ করতে হবে, যোগ করলে চলে আসবে 74 বছর। এই 74 হচ্ছে নতুন যে 2 জন ব্যক্তি এসে এই 2 জনের মোট বয়স হচ্ছে 74, তাদের গড় বয়স বের করতে গেলে কি করতে হবে? 74/2, তাহলে করলেই চলে আসে 37 বছর। তাহলে নতুন যে 2 জন ব্যক্তি এসছে তাদের গড় বয়স হচ্ছে 37 বছর। তো আজকের ভিডিওর দ্বিতীয় অঙ্ক দেখো, দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত করা হলে সংখ্যাগুলির গড় 40 হয়। তাহলে নতুন সংখ্যাটি কত? এবার যদি আমরা শর্টকাট ফর্মে অঙ্কটি করি তাহলে বলা ছিল 3টি সংখ্যার গড় 30, তো আরও একটি সংখ্যা যুক্ত হলে, তাহলে 3টি ছিল আরও একটি যুক্ত হলে 4টি হয়ে গেল, গড় হয়ে যাবে 40। এবার আগে ছিল 30, এখন হলো 40, তাহলে বেড়ে গেল কত? 10 বেড়ে গেল। এবং আগে ছিল 3টি সংখ্যা, এখন হলো 4টি, তাহলে বেড়ে গেল একটি। এবার যদি 3 দিয়ে 10কে গুণ করি, 3 10কে 30 এবং 40 দিয়ে 1কে গুণ করলে 40। যেহেতু দুই দিকেই প্লাস আছে তাই মাঝখানে প্লাস বসে গেল, অর্থাৎ এবার যদি যোগ করি আমাদের নতুন সংখ্যাটি বেরিয়ে আসলো 70। তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অঙ্কগুলোকে আমরা করতে পারি এই শর্টকাট ফর্মের মাধ্যমে। এবার দেখানো যে পরবর্তী যে অঙ্কটি বলা রয়েছে, তাহলে পরবর্তী অঙ্কে বলা রয়েছে 12টি সংখ্যার গড় 40, আরও একটি সংখ্যা যুক্ত হলে গড় 5 কমে যায়। তাহলে নতুন সংখ্যাটি কত? এখানে দেখো বলা রয়েছে 5 কমে যাচ্ছে, তাহলে 12টি সংখ্যার গড় বলা রয়েছে 40, আরও একটি সংখ্যা যুক্ত হলে, অর্থাৎ 12 থেকে যদি একটি যুক্ত করা হয় তাহলে 13টি হয়ে যাবে। তখন কি হচ্ছে? 5 কমে যাচ্ছে, অর্থাৎ 40 থেকে যদি 5 কমে যায় তাহলে চলে আসলো 35। এবার কি হচ্ছে? আগে ছিল 40, এখন হলো 35, তাহলে গড় কমে গেল কত? 5 কমে গেল, এবং কিন্তু এই দিকে সংখ্যা 1 বেড়ে গেল। এবার আমরা কি করব? গুণ করব, 5 12 60। যেহেতু আগে মাইনাস আছে তাহলে এর আগে মাইনাস ফিগার আমরা দিয়ে দেবো। এবার কি করব? 35 দিয়ে 1কে গুণ করব, তাহলে 35 হচ্ছে 35। যেহেতু এর আগে প্লাস চিহ্ন আছে তাই প্লাস বসিয়ে দিলাম। এবার একটি প্লাস ও মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি এটাকে মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে উত্তর চলে আসে 5 এবং 2 25। তাহলে নতুন সংখ্যাটি দাঁড়াবে হচ্ছে 25। এবার ভালো করে খেয়াল করে দেখো আমরা অঙ্কগুলিকে কিভাবে করলাম। তাহলে আগের অঙ্কটিতে আমাদের যেহেতু দুই দিকে প্লাস হচ্ছিল তাই অঙ্কটিকে আমরা যোগ করছিলাম। এবার কি হচ্ছে দেখো, একদিকে মাইনাস ও একদিকে প্লাস, তাই অঙ্কটিকে আমরা মাইনাস করলাম। এবার পরবর্তী অঙ্কটি দেখে নিই একই নিয়মে আমরা কিভাবে করতে পারি। দেখো পরের যে অঙ্কটি বলা রয়েছে, পরের অঙ্কটিতে বলা রয়েছে 5টি সংখ্যার গড় 16, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? এখানে দেখো বলা হয়েছে বাদ দেওয়া হয়েছে। আগের অঙ্কগুলি করলাম আমাদের যুক্ত করা হয়েছিল, কিন্তু এই অঙ্কটিতে দেখো বাদ দেওয়া হয়েছে। তাহলে কিভাবে করা হবে দেখে নাও। যে 5টি সংখ্যার গড় বলা রয়েছে 16, একটি সংখ্যা বাদ দেওয়া, অর্থাৎ আগে 5টি ছিল, বাদ দেওয়া হলে এখন হয়ে যাবে 4টি, তাহলে তখন গড় 2 বেড়ে যাবে। তাহলে আগে ছিল 16, এখন হয়ে গেল 2 বেড়ে 18। তাহলে কি হলো? গড় 16 থেকে 18 হলো, অর্থাৎ 2 বেড়ে গেল। আর এই দিকে 5 থেকে 4 হয়েছে, তাহলে একজন কমে গেল। এবার কি করব? এই 5 দিয়ে 2কে গুণ করব, 5 দুগুণী 10। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাই প্লাস লিখলাম, এবং 18কে
18, তাহলে 18 আগে মাইনাস আছে। এবার কি হচ্ছে, আগের অঙ্কতেই বলেছিলাম যদি দুই দিকে প্লাস থাকে তাহলে আমাদের এটাকে যোগ করতে হবে দুটো সংখ্যাকে, যদি একদিকে প্লাস থাকে ও একদিকে মাইনাস থাকে তাহলে এটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ 18 থেকে 10 বিয়োগ করলে চলে আসে 8। এবার যদি অঙ্কে থাকতো যে দুই দিকেই মাইনাস, তখন কি করতাম, তখন অঙ্কটিতে দুটি সংখ্যাকে প্লাস করতাম অর্থাৎ যোগ করতাম। এবার দেখো যে পরের অঙ্কটিতে কি বলা রয়েছে। দেখো পরের অঙ্কটিতে বলা রয়েছে 6টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 কমে যায়। তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? তাহলে এবার খেয়াল করো, যদি অঙ্কটি শর্টকাট ফর্মে করি তাহলে আসবে হচ্ছে 6টি সংখ্যার গড় হচ্ছে 12, একটি সংখ্যা বাদ দেওয়া হলে, আগে ছিল 6টি, বাদ দেওয়া হলে চলে আসে 5টি, তখন গড় 1 কমে যাচ্ছে, অর্থাৎ আগে 12 ছিল এখন কমে গিয়ে চলে আসলো 11। এবার দেখো এইদিকে 12 ছিল 11 হয়ে গেল, তাহলে 1 বিয়োগ হয়ে গেল, আর এইদিকে 6 ছিল 5 হয়ে গেল, তাহলে এইদিকেও 1 বিয়োগ হয়ে গেল, তাহলে উভয় দিকে এখানে চলে আসলো মাইনাস। এবার কি করব, 6 অক্ষে 6, 11 অক্ষে 11, তো উভয় দিকে যেহেতু মাইনাস আছে তাই এটাকে আমরা প্লাস করব, অর্থাৎ 11 থেকে 6 যোগ করলে চলে আসবে 17। এবার শর্টে আমরা দেখে নিই কখন প্লাস করতে হবে কখন মাইনাস করতে হবে। যদি উভয় দিকে প্লাস থাকে তাহলে অঙ্কে সাধারণত প্লাস করতে হবে, যদি একদিকে প্লাস থাকে একদিকে মাইনাস থাকে তাহলে অঙ্কে সাধারণত মাইনাস করতে হবে, যদি একদিকে মাইনাস থাকে একদিকে প্লাস থাকে তাহলে অঙ্কে মাইনাস করতে হবে, এবং যদি দুই দিকেই মাইনাস থাকে তাহলে অঙ্কে প্লাস করতে হবে। এই চিহ্নগুলোকে ফলো করে আমরা এই অঙ্কগুলি মুখে মুখেই করতে পারি। এবার দেখে নেওয়া পরবর্তী অঙ্কটিতে কি বলা আছে। এবার দেখে নেওয়া পরে যে অঙ্কটি বলা রয়েছে যে কোনো শ্রেণীর 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর, 10 জন নতুন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 2 বছর বেড়ে গেল, তাহলে নতুন ছাত্রদের গড় বয়স কত? এখানে দেখো 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর বলে দিয়েছে, তাহলে 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর। এখানে বলেছে 10 জন নতুন ছাত্র ভর্তি হলে, তাহলে এতক্ষণ আমরা অঙ্ক করতাম একজনকে নিয়ে, অর্থাৎ একজন বাড়ছিল এবং একজন কমছিল। এবার দেখো 10 জন বেড়ে গেল, অর্থাৎ সংখ্যাটাকে বৃদ্ধি পেল। যখন সংখ্যাটা বৃদ্ধি পাবে তখন অঙ্কটি কিভাবে করতে হবে সেটা দেখে নাও। তাহলে 40 থেকে 10 জন ভর্তি হলো নতুন ছাত্র, তাহলে হয়ে গেল 50 জন। যদি ভর্তি হয় তখন তাদের গড় বয়স 2 বছর বেড়ে গেল, অর্থাৎ আগে ছিল 15 এখন হয়ে গেল 17। এবার যদি ডিফারেন্স করি তাহলে চলে আসে কত, 2 বছর বেড়ে গেল এদিকে, আর এইদিকে বেড়ে গেল 10। তাহলে গুণ করলে চলে আসবে 40 দুগুণী 80, আর 17 10কে 170। যেহেতু দুই দিকেই প্লাস আছে তাই আমরা প্লাস বসাবো, অর্থাৎ 0, 8 আর 7 15 5 250। এবার খেয়াল করে দেখো যে আমাদের যে সংখ্যাটি বেরোলো এটা হচ্ছে 10 জনের মোট বয়স, কিন্তু আমাদের অঙ্কে বলেছে নতুন ছাত্রদের গড় বয়স কত। তাহলে মোট বয়স থেকে গড় বয়স বের করতে গেলে কি করতে হবে, 250 দিয়ে টোটাল যতজন ছাত্র নতুন এসেছে তাদের সেই সংখ্যাটিকে দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10 দিয়ে যদি ভাগ করি চলে আসবে 25, অর্থাৎ নতুন ছাত্রদের গড় বয়স দাঁড়ালো 25 বছর। তাহলে আবার বলছি ভালো করে দেখে নাও যে আমাদের যোগ করে যে সংখ্যাটি আসবে সেটা হচ্ছে মোট বয়স, অর্থাৎ যদি এখানে 10 জন বা 5 জন বা 2 জন যাই বলা থাকুক না কেন তাদের মোট বয়স এখানে চলে আসবে। এই মোট বয়স থেকে গড় বয়স বের করতে হলে তখন কি করতে হবে, মোট বয়সকে যে সংখ্যা এখানে দেওয়া থাকবে অর্থাৎ যতজন নতুন ছাত্র এসেছে সেই সংখ্যা দিয়ে মোট বয়সকে ভাগ করতে হবে, তাহলেই গড় বয়স বেরিয়ে চলে আসবে। এবার একই নিয়মে দেখো পরবর্তী যে অঙ্কটি বলা রয়েছে যে 20টি সংখ্যার গড় 30, যদি 5টি সংখ্যা বাদ দেওয়া হয় তবে নতুন গড় হবে 35। তাহলে বাদ দেওয়া সংখ্যাগুলির গড় কত? তাহলে প্রথমেই আমরা দেখি শর্টকাটে 20টি সংখ্যার গড় হচ্ছে 30, যদি 5টি সংখ্যা বাদ দেওয়া হয় অর্থাৎ আগে ছিল 20 এখন বাদ দিয়ে দাঁড়ালো হচ্ছে 15, তখন নতুন গড় হবে 35, অর্থাৎ 30 থেকে বেড়ে 35 হয়ে গেল। এইদিকে বেড়ে গেল 5 আর এইদিকে কমে গেল 5। তাহলে প্লাস আর মাইনাস, তাহলে প্লাস মাইনাস থাকলে আমরা আগেই জেনেছি যে প্লাস মাইনাস থাকলে এখানে মাইনাস করতে হবে। তাহলে 5 20 হচ্ছে 100 আর 5 35 হচ্ছে
5 5 25, 5 হাতে 2, 3 5 15, 16 17, তাহলে 175। তাহলে এটাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করলে চলে আসে 75। তাহলে বাদ দেওয়া সংখ্যাগুলির গড় কত? এবার খেয়াল করো, যে সংখ্যাটি বেরিয়ে আসলো এটা হচ্ছে নতুন যে 5টি সংখ্যা বাদ দেওয়া হয়েছে তার মোট সংখ্যা। তাহলে গড় কত বেরোবে? তাহলে এই সংখ্যাকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে সংখ্যাগুলি গড় বেরিয়ে চলে আসবে, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে 5 15 75। তাহলে বাদ দেওয়া সংখ্যাগুলি গড় কত? বাদ দেওয়া সংখ্যাগুলি গড় হচ্ছে 15। একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল যে 2 জন ছাত্রের প্রকৃত নম্বর অর্থাৎ 56 ও 32 এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। তাহলে প্রকৃত গড় নম্বর কত? এই অঙ্কটি কিভাবে করতে হবে সেটি ভালো করে দেখে নাও। এখানে দেখো প্রথমেই বলা রয়েছে 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32, এটা হচ্ছে তাদের প্রকৃত নম্বর। তাহলে প্রথমেই আমরা মোট প্রকৃত নম্বরটা বের করে ফেলি, অর্থাৎ 56 যোগ 32 এই দুটোকে যদি যোগ করি তাহলে তাদের মোট প্রকৃত নম্বরটা বেরিয়ে আসবে। তাহলে মোট প্রকৃত নম্বর হচ্ছে 88। এবার বলা হয়েছে এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে, অর্থাৎ লেখা উচিত ছিল টোটাল নম্বর 88, কিন্তু লেখা হয়েছে 42 আর 74। এই দুটো সংখ্যাকেও আমরা যোগ করে ফেলি, তাহলে যোগ করে চলে আসবে 6 7 11। এবার খেয়াল করো, অঙ্কে কিন্তু আমাদের লেখা উচিত ছিল 88, লেখা হয়েছে 116। তাহলে কত বেশি লেখা হয়েছে? তাহলে বেশি লেখা হয়েছে 116 থেকে যদি 88 বিয়োগ করি তাহলেই বেরিয়ে আসবে যে কত বেশি লেখা হয়েছে, অর্থাৎ 8 থেকে 6 গেলে থাকবে 8 2, অর্থাৎ 28 বেশি লেখা হয়েছে। তাহলে 28 যদি বেশি লেখা হয়ে থাকে তাহলে নিশ্চয় যে গড়টা অঙ্কে বলা আছে সেটি ভুল বলা আছে, তাহলে সেই গড়টি কমে যাবে। তাহলে কত কমে যাবে সেটা আমাদের বের করতে হবে, সেটি আমাদের উত্তর চেয়েছে যে কত কমে যাবে, অর্থাৎ প্রকৃত গড় কত হতে পারে। তাহলে যে সংখ্যাটি আমাদের বেরিয়েছে 28, এই সংখ্যাটিকে টোটাল যে ক্লাসে যে ছাত্র সংখ্যা, অর্থাৎ ছাত্র সংখ্যা হচ্ছে 14 জন, এই 14 দিয়ে 28কে ভাগ করে দেব। 14 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে যেটি বেরিয়ে আসবে এটি হচ্ছে বেশি লেখা হয়েছে। অঙ্কে বলা হয়েছে গড় হচ্ছে 71, কিন্তু 2 গড় বেশি বলা রয়েছে, তাহলে প্রকৃত গড় কত হবে? তাহলে তা 71-এর সাথে 2 বিয়োগ করলে প্রকৃত গড় বেরিয়ে আসবে 69। তাহলে প্রকৃত গড় হবে 69, কিন্তু অঙ্কে বলা ছিল 71। এবার এই একই টাইপের আরেকটি অঙ্ক আমরা দেখে নিই, যাতে তোমরা সহজেই বুঝে যেতে পারো অঙ্কগুলিকে কিভাবে করতে হবে। এবার দেখো 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 100টি সংখ্যার গড় 43, কিন্তু দুটি সংখ্যা অর্থাৎ 16 ও 43 এর পরিবর্তে ভুল করে 61 ও 34 হয়ে গিয়েছিল, তাহলে 61টি সংখ্যার গড় কত? এখানেও খেয়াল করো যে এই অঙ্কটিও ভুল করে সংখ্যা লেখা হয়েছিল। তাহলে প্রথমেই দেখে নি যে 61টি সংখ্যার গড় আমাদের 46 বলা রয়েছে, কিন্তু দুটি সংখ্যা অর্থাৎ 16 আর 43 এর পরিবর্তে, তাহলে হওয়া উচিত ছিল 16 আর 43। তাহলে কত হওয়া উচিত ছিল? তার মোট সংখ্যাটা আমরা বের করে ফেলি। তাহলে মোট সংখ্যাটি হচ্ছে 6 3 9 4 1 5, অর্থাৎ মোট 59 হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে কত? হয়েছে হচ্ছে 61 আর 34। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে টোটাল নাম্বারটা বেরিয়ে আসবে, অর্থাৎ 4 1 5 6 3 9। তাহলে হওয়া উচিত ছিল 59, লেখা হয়েছে 95। তাহলে কত বেশি লেখা হয়েছে সেটি প্রথমে বের করি। তাহলে বেশি লেখা হয়েছে 6, তাহলে 36 বেশি লেখা হয়েছে। এই যে 36টা বেশি লেখা হয়েছে, কত সংখ্যার মধ্যে 36টা বেশি লেখা হয়েছে? অর্থাৎ 100 সংখ্যার মধ্যে 36 বেশি লেখা হয়েছে। তাহলে অরিজিনাল যে গড়টি অঙ্কে বলা রয়েছে এটি এর থেকে নিশ্চয়ই কম হবে। তাহলে আমাদের কত কম হবে গড় সেটি বের করি। কত কম হবে? তাহলে 36 বাই
যে যতগুলি সংখ্যা বলা আছে সেই সংখ্যা দিয়ে 36কে ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে বেরিয়ে আসবে 0.36। তাহলে 0.36 নাম্বার, তাহলে 0.36 মোট যে গড় অঙ্কে বলা আছে তার থেকে কম হতে হবে। তাহলে উত্তর কত চলে আসবে? 46 মাইনাস 0.36। যদি বিয়োগ করি তাহলে চলে আসবে 4, 3 4 6, 64, অর্থাৎ 45.64। এটি হচ্ছে আসল গড়, অর্থাৎ 100টি সংখ্যার গড় কত হবে? 100টি সংখ্যার গড় হবে 45.64। তো পরবর্তী অঙ্কটিতে বলা রয়েছে কোনো পরীক্ষায় 40টি ছাত্রের গড় রেজাল্ট 72, কিন্তু পরে জানা যায় যে 3টি ছাত্রের নাম্বার 64 আর 62 আর 84 হয়ে গিয়েছিল, সেখানে সঠিক নম্বর ছিল 68, 65 এবং 73। তাহলে সঠিক গড় কত? তো আগের অঙ্কগুলি আমরা দুটো সংখ্যা নিয়ে করছিলাম, আর এই অঙ্কটি কিন্তু 3টে সংখ্যা নিয়ে, কিন্তু নিয়ম একইভাবে করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের এই 3টে সংখ্যাকে যোগ করি। তাহলে 3টি ছাত্রের নম্বর এত হয়ে গিয়েছিল, এত হয়ে গিয়েছিল মানে এই 3টি সংখ্যা লেখা হয়েছিল। লিখতে হবে কত? এই 3টি সংখ্যা। তাহলে আমাদের মোট সংখ্যার নাম্বারগুলো আমরা বের করে ফেলি। তাহলে মোট নাম্বার হচ্ছে 64 যোগ 62 যোগ 84। তো এই 3টিকে যোগ করলে চলে আসবে 210। তো অঙ্কে যেটি লেখা হয়েছিল 210 বেশ অঙ্কে লেখা হয়েছিল। এবার তাহলে সঠিক নম্বরটা কত হবে? সঠিক নম্বরটি আমরা এই 3টি সংখ্যা যোগ করে ফেলি, 68, 65 আর 73। তাহলে এই 3টি সংখ্যা যোগ করলে চলে আসে 206। তাহলে হওয়া উচিত ছিল 206, কিন্তু অঙ্কে হয়েছে হচ্ছে 210। তাহলে কত বেশি হয়েছে সেটাকে বের করি। তাহলে বেশি লেখা হয়েছিল 4 বেশি লেখা হয়েছিল। তাহলে টোটাল যে নম্বরটা করা হয়েছে তার সেখানে 4 বেশি দেখানো হয়েছিল। তাহলে তাহলে আমাদের যে গড়টি রয়েছে সেটা নিশ্চয়ই কমে আসবে। তাহলে কত কমে আসবে সেটাকে প্রথমে বের করি। তাহলে আমাদের বলা হয়েছিল 40 জন ছাত্রের মধ্যে, তাহলে 40 জন ছাত্রের মধ্যে 4 বেশি লেখা হয়েছিল। তাহলে গড় কত বেশি হয়েছিল? 4/40 যদি করি তাহলে চলে আসবে 10, অর্থাৎ 1/10, 0.1। তাহলে এই যে সংখ্যাটি বেরিয়ে আসলো, এই এত গড় অর্থাৎ 0.1 গড় বেশি লেখা আছে। তাহলে আমাদের অঙ্কে গড় বলা আছে 72, এর থেকে বিয়োগ করতে হবে 0.1। যদি বিয়োগ করি তাহলে চলে আসবে 71.9। এটি হচ্ছে সঠিক গড়। তাহলে 71.9 হচ্ছে সঠিক গড়। এবার দেখে নেওয়া যায় পরবর্তী অঙ্কটিতে কি বলা রয়েছে। দেখো পরের অঙ্কটিতে কি বলা রয়েছে সেটা দেখে নাও। একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63, এর পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়। তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? তো এই অঙ্কটি কি করতে হবে ভালো করে দেখে নাও। এই অঙ্কটি আগের অঙ্ক থেকে কিছুটা আলাদা। তো এখানে প্রথমে বলা আছে একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63, এর পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করা হয়। তাহলে 83 নথিভুক্ত করা হয়েছে 63 বদলে। তাহলে কত বেশি নথিভুক্ত করা হয়েছে সেটা সর্বপ্রথম বের করে ফেলি। তাহলে কত বেশি নথিভুক্ত করা হয়েছে সেটা বের করতে গেলে 83 থেকে 63 বিয়োগ করতে হবে। তাহলে এখানে বেরিয়ে আসলো 20। এই 20 বেশি লেখা হয়েছে। এই 20 বেশি লেখার জন্য অঙ্কে কি হয়েছে? ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পেয়েছে। এবার কি করতে হবে? তাহলে ছাত্র সংখ্যা যদি আমাদের বের করতে হয়, সেক্ষেত্রে যত বেশি লেখা আছে সেই সংখ্যাটিকে গড় যত বৃদ্ধি পেয়েছে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1/2 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে 20 × 2, 20 দুগুণি 40। তাহলে ছাত্র সংখ্যা বেরিয়ে আসলো 40। এবার দেখে না যে পরবর্তী অঙ্কটিতে কি বলা রয়েছে। পরবর্তী অঙ্কটিতে বলা রয়েছে যে 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, তখন আসল গড় কত হবে? তো যে লাস্ট যে দুটো অঙ্ক দেওয়া হয়েছে, এই দুটো অঙ্ক ছোট ছোট অঙ্ক হলেও এই দুটো অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভালো করে দেখে নাও যে অঙ্কগুলো কিভাবে করতে হবে। তো
তার 25টি সংখ্যার গড় বলা আছে 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। তাহলে হওয়া উচিত ছিল 73, কিন্তু লেখা হয়েছে 48। তাহলে কত কম লেখা হয়েছে সেটা আমি অঙ্কে বের করে ফেলি। তাহলে হওয়া উচিত ছিল 73, লেখা হয়েছে 48। তাহলে কত কম লেখা হয়েছিল, এটা বিয়োগ করলেই বেরিয়ে আসবে। তাহলে 8 থেকে 3 দিলে 5। তো এখানে 25 কম লেখা হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে যে গড়টি বলা আছে এটি নিশ্চয়ই কম গড় বলা আছে। তাহলে এখান থেকে আরো গড় বাড়াতে হবে। তাহলে কত বাড়াতে হবে সেটা দেখে নাও। তো আমাদের টোটাল সংখ্যা যেটা বলা রয়েছে 25টি, এই টোটাল সংখ্যা দিয়ে যে সংখ্যাটি কম লেখা আছে সেটিকে যদি ভাগ করি তাহলে কত গড় বেড়ে যাবে সেটি বেরিয়ে আসবে। তাহলে 25কে দিয়ে যদি টোটাল যে সংখ্যাটি সেটা দিয়ে ভাগ করি, ভাগ করলে বেরিয়ে আসবে 1, অর্থাৎ গড় 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে গড় ছিল 13, এখন 1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হয়ে যাবে 14। তাহলে আসল গড় বেরিয়ে আসলো 14। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না এবং ভিডিওটিকে শেয়ার করে দিও তোমার সেই সমস্ত বন্ধুর কাছে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।